আমার মনে হয় যে আপনাদের এই আলোচনা অনেক বেশি দেরিতে শুরু হয়েছে। এখন আপনারা যে বিষয়গুলো সংশোধন করেছেন বা তৈরি করেছেন আমাদের সাথে আলোচনার ভিত্তিতে, সেগুলো পুনরায় আবার সংশোধন করবেন কিনা সেটি আমাদের জানা দরকার। যেহেতু রাজনৈতিক দলগুলো প্রধান স্টেক হোল্ডার, তাদের মতামত ছাড়া নির্বাচন সংস্কার কমিশন তারা যে প্রস্তাবনা দিয়েছে সেটাকেই আপনারা গ্রহণ করবেন, সেটি তো আসলে হতে পারে না। এর মূল কারণটা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংবিধান সংস্কার বিষয়ক যে প্রস্তাবনা, এর বাইরে অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মানে কোনো আলোচনা ছাড়া যদি কোনো কিছু নির্বাচন কমিশন গ্রহণ করে, সেটি আমি মনে করি কোনোভাবেই আইনসম্মত না এবং আমাদের মতামতকে উপেক্ষা করা। নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের সাথে বসা হয়নি, আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। আর কিভাবে, আমার প্রশ্ন হলো যে কিভাবে তাহলে আপনারা তাদের প্রস্তাবনা গ্রহণ করলেন? এটা কি আসলে কোনো আইনগতভাবে বৈধ? আলাপ আলোচনা ছাড়া তো নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা সেটি আপনারা সামনে রেখে দলগুলোর সাথে আলোচনা শুরু করেন, দলগুলোর মতামত গ্রহণ করেন, এরপরে আপনারা মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিষয়টা নোট করার জন্য। আপনারা যে আলোচ্য সূচি নির্ধারণ করেছেন 11টি বিষয়, এর মধ্যে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার, তিনি সবগুলো বিষয়ই তিনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। নতুনভাবে আমরা যেটি অ্যাড করতে চাই সেটি হলো, দেখেন, আমরা নির্বাচন উপলক্ষে এখন গণসংযোগ, মানুষের কাছে যাওয়া, মানুষের কথাগুলো শোনা, আমার কাছে যে বিষয়টি আসলে মনে হয়েছে সেটি হলো যে আসলে আমাদের দেশের রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। গণ অভ্যুত্থানের আগেও যে ধরনের পরিবেশ ছিল, এখনও একই ধরনের ব্যবস্থা রয়েছে। যদি রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা ইতিহাসের সেরা নির্বাচন আসলে জাতিকে উপহার দিতে চাই? ঐক্যমত্য কমিশনে 9 মাস আলোচনা হয়েছে। এই 9 মাসে আমরা অনেক বিষয় আলোচনা করেছি, ঐক্যমতে আসতে পারি নাই। এবং গণ অভ্যুত্থানের এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তারা অন্তত গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অন্তত গ্রামগঞ্জে গিয়ে মানুষের সাথে কথা বলা, মানুষকে বোঝানো, আপনাদের পক্ষ থেকেও আমরা এই আয়োজনটি দেখি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব শুধুমাত্র একটি নির্বাচনের আয়োজন করা নয়, বরং নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশের দিকে আসলে মনোযোগ দেওয়া দরকার ছিল। আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো লিখিত প্রস্তাবনা, আইন, বিধি এগুলো তৈরি করেছেন, কিন্তু সবসময় এই কাগজে আইন দিয়ে আসলে সবকিছু পরিবর্তন হয় না। আমাদের যে আস্থার জায়গাটা ছিল যে আপনারা অন্তত গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিম যাবে, মানুষকে বোঝাবে, মানুষকে প্রশিক্ষণ দিবে, সেই কাজগুলো আমার কাছে মনে হয় যে করা হয়নি। আর সব থেকে বড় আরেকটি বিষয় সেটি হলো যে আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ, এই প্রতীক দিতেই হবে, না দিলে হবে না। তা আপনাদের উপর চাপ সৃষ্টি করেছে, আপনারা চাপের কাছে মাথা নত করেছেন। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা ফ্যাসিবাদের আমলে নাগরিক ঐক্য এখানে আছে, গণ অধিকার পরিষদ, গণমাধ্যমে আপনারাও দেখেছেন যে কয়েকটি দল নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এগিয়েছিল, সেই দলগুলোকে একটিকেও নিবন্ধন দেওয়া হয়নি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? শেখ হাসিনার আমলে ডিজিএফআই যাদেরকে নিবন্ধন দিয়েছে এবং যারা আসলে শুধুমাত্র 24-এর দামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে, সেই দলগুলোর সাথে কোনোভাবে নির্বাচন কমিশন সংলাপে বসতে পারে না। আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত। এই বিষয়গুলো আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। যে দলগুলো কোনো ধরনের শর্ত পূরণ না করে শুধুমাত্র ডিজিএফআই এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে,
তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে। আমি এই বিষয়টি আপনাদেরকে নোট করার জন্য অনুরোধ করছি। আমি 3টা দলের নাম বলেছি, বিএনএম, তৃণমূল, বিএনপি, সুপ্রিম পার্টি সহ এরকম আরো কয়েকটা দল নিবন্ধন পেয়েছে। এই দলগুলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, সুতরাং তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা লিখিত স্মারকলিপি জমা দিয়েছি কয়েকবার। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা ভিন্ন মত দমনে সহযোগিতা করেছে, যারা এত মানুষ হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, সেই দলগুলোর সাথে নির্বাচন কমিশন কোনোভাবেই সংলাপে বসতে পারে না। যেমন জাতীয় পার্টি, এর আগে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে জাতীয় পার্টি তো কয়েকটা। এখন জাতীয় পার্টি কয়টা সেটা বড় বিষয় নাই, বিষয়টা হলো কারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, কারা এই গণ অভ্যুত্থানে এত মানুষ হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, কারা 16 বছর ধরে শেখ হাসিনাকে এই ফ্যাসিবাদী মসনদ টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। জাতীয় পার্টি এবং 14 দল আমরা সবাই জানি। সুতরাং এই দলগুলোকে নিয়ে যদি আপনারা সংলাপ করেন, সেটি আমি মনে করি শহীদের রক্তের সাথে প্রতারণা, গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা। আমার কথাগুলো শুনতে ভাষাগুলো রুক্ষ লাগতে পারে, কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনা, এই ভাষায় কথা না বলে আসলে আর কোনো উপায় নাই। আমরা আপনাদের কাছে যে অনুরোধ রাখতে চাই সেটি হলো জাতীয় পার্টি এবং 14 দল যারা ফ্যাসিবাদের দশর, এই দশরদের সাথে আপনারা কোনোভাবেই সংলাপের আয়োজন করতে পারেন না। আপনাদের কাছে আমরা সেই আহ্বান রাখছি। আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা, আমি সেই প্রস্তাবনাগুলো আপনাদের সামনে আমি একটু পাঠ করে শোনাতে চাই। প্রথমত, নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে করে আপনারা এই প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে বসে আপনারা দেখতে পারেন যে দেশের কোথায় কিভাবে নির্বাচনটা হচ্ছে এবং আপনারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। 2 নম্বরে, প্রতিটা রাজনৈতিক দলের জন্য বাধাহীন গণসংযোগ ও প্রচারণার সুযোগ সৃষ্টি করে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরি করা। 3 নম্বর, কোন কেন্দ্রে গোলযোগ, ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট প্রদানের চেষ্টা করলে উক্ত কেন্দ্রে ভোট স্থগিত করা এবং প্রার্থীর নিজের সম্পৃক্ততা থাকলে প্রার্থিতা বাতিল করা। 4 নম্বর, 2014, 18 এবং 2024 সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বের বাইরে রাখা। 5 নম্বর, সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে আসন ভিত্তিক উন্মুক্ত ডিবেটের আয়োজন করা এবং বিভিন্ন দলের যারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী তাদেরকে নিয়ে ন্যাশনাল ডিবেটের আয়োজন করা, যেটি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। 6 নম্বর, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের জন্য বিভিন্ন দেশের জন্য মাত্র 4 থেকে 5 দিনের আলাদা সময়সীমা নির্ধারণ না করে সব দেশের জন্য একই তারিখ দিয়ে অন্তত 2 মাস সময় নির্ধারণ করা। 7 নম্বর, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখা। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছি। আমি এই বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই। সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন এবং সেই নির্বাচন বানচালের জন্য আমরা ইতিমধ্যে দেখছি আওয়ামী লীগ সারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তো সেক্ষেত্রে সাংগঠনিকভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এই জায়গায় আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং কোনো নিষিদ্ধ সংগঠনের নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আমরা এই বিষয়টি আপনাদেরকে জানিয়েছি। আমরা মাননীয় অন্যান্য নির্বাচন কমিশনার এবং আমরা সিনিয়র সচিব মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি ভাববেন। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান, সেক্ষেত্রে এই যে পতিত স্বৈরাচারের যে সকল দোসররা, ছাত্রলীগ, যুবলীগ যারা পলাতক রয়েছে, তারা কিন্তু ওই আওয়ামী লীগের নেতার পিছনে তারা নির্বাচনী গণসংযোগ বা প্রচারণার জন্য যাবে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, বরং নির্বাচনের দিন নির্বাচন বানচাল করা বা নির্বাচনের সময়ে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা এবং নির্বাচনটা যে কোনো ভাবে বানচাল করার চক্রান্ত করা। তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট
বক্তব্য প্রদানের আমরা আহ্বান জানাচ্ছি। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে না। আমরা মনে করি যে এটি গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত হবে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ দেন, আর সেক্ষেত্রে এই নিষিদ্ধ করেও আসলে কোনো লাভ হবে না। এই জন্য আমরা মনে করি অবশ্যই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না স্বতন্ত্রভাবে বা অন্য কোনোভাবে। 8 নম্বর, 2024 সালের ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না রাখা। যেহেতু 24-এর নির্বাচন ছিল ইতিহাসের সবথেকে একটি ভয়ানক নির্বাচন এবং এই নির্বাচন করার কারণে এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। এই জন্য এই ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকে অপরাধী। সুতরাং এই ডামি অপরাধী এরা কোনোভাবেই আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করার সুযোগ না পায় সে বিষয়ে আমরা আশাবাদী যে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। 9 নম্বর, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলকে সংলাপে আহ্বান না করা এবং নির্বাচনের বাইরে রাখা। যেহেতু আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে, জাতীয় পার্টি 14 দল একই ধরনের অপরাধ করেছে। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন একজন মানুষকে হত্যা করা হয়েছে 5 জন মিলে, এর মধ্যে একজন গলায় ছুরি চালিয়েছে, তার তো বিচার হবে। আর যে হাত ধরেছে, পা ধরেছে, মাথা ধরেছে, তারও তো বিচার হবে। সবাই তো সমান অপরাধী। এক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে জনগণ এখনো পর্যন্ত তাদের মতামত জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন চলছে এবং ওই মানুষটিকে হত্যার ক্ষেত্রে আওয়ামী লীগ যেমনি ভাবে অপরাধ করেছে ঠিক একইভাবে অন্যান্য দল, জাতীয় পার্টির 14 দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং এই গণহত্যার দোসর জাতীয় পার্টি এবং 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং আপনাদের সংলাপে তাদেরকে না আহ্বান করার আমরা অনুরোধ জানাচ্ছি। 10 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব বন্ধ করা, নারী প্রার্থীদের জন্য নিরাপদ প্রচারের ব্যবস্থা করা এবং নির্বাচনে AI ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, যেটা আপনাদের এজেন্ডাতেও আছে। 11 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা ভোগ করেছে তারা একদিকে এই সরকারের সুবিধা ভোগ করলো, আবার তারা নির্বাচনে অংশ নিবে, এটা গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত। এই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখার আমরা অনুরোধ জানাচ্ছি। 12 নম্বর, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার, অস্ত্র জমা নেওয়া ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। এর মূল কারণটা হলো আমরা দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের অরাজকতা তত বাড়ছে। সুতরাং যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পরে সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, প্রশাসন থেকে শুরু করে, তো আপনারা আশাবাদী আমরা যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। 13 নম্বর, DCSP সংসদ সদস্য প্রার্থী ও রাজনৈতিক দলের জেলাভিত্তিক শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন সহযোগিতা কমিটি গঠন করা। 14 নম্বর, কালো টাকা ও পেশি শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার বন্ধে পদক্ষেপ গ্রহণ করা। কোনো প্রার্থী টাকা বা উপঢৌকন দিলে তার প্রার্থিতা বাতিল করা এবং যে ভোটার এটি গ্রহণ করবে তারও ভোটাধিকার স্থগিত ঘোষণা করা। 15 নম্বর, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জোরপূর্বক নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করা। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে, শিক্ষকদেরকে ব্যবহার করা হচ্ছে, ক্লাসরুমে যাওয়া হচ্ছে। এই কাজগুলো যাতে আইন করে বন্ধ করা হয় সেই বিষয়ে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে হলগুলো থেকে আমাদেরকে জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। ঠিক একই কালচার যদি এখন থাকে এটি আমরা কোনোভাবে মানতে পারি না। কারণ যদি ভালো লাগে মিছিলে যাবে, না লাগলে যাবে না। গ্রামগঞ্জে কিন্তু এই চর্চা এখনো পর্যন্ত রয়েছে। বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে তোমরা যারা মিছিলে যাবা তোমরা আমাদের পক্ষের লোক, আর যারা যাবা না তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। মানে এইভাবে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমি যেহেতু গ্রামে গণসংযোগে গিয়েছি, আমার অভিজ্ঞতা এটি বলে আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। এবং স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে কমলমতি শিক্ষার্থীদেরকে তাদের সামনে দাঁড় করিয়ে রেখে মানে একজন প্রার্থী প্রচারণা করছে, এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। 16 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যেটি লক্ষ্য করছি যে আমাদের বিভিন্ন প্রার্থীরা যারা আসলে আমাদের ধর্ম, আমরা যে ধর্মই হয় না কেন সেই ধর্মকে সামনে হাজির করে তারা ভোট চাচ্ছে। তা আমার কাছে মনে হয় যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার না করা এবং ওয়াজ মাহফিলকে
ভোটের প্রচারণা হিসেবে ব্যবহার না করার বিধান করা। আমি গ্রামগঞ্জে দেখেছি যে প্রার্থীর পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে 1 লাখ 2 লাখ 5 লাখ, যে আপনি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন এবং সেই প্রার্থীকে ওই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বানানো হচ্ছে। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রামগঞ্জে আপনাদের প্রতিনিধি আমরা দেখি নাই, যে কারণে আমরা যেহেতু গ্রামগঞ্জে গিয়েছি আমরা দেখছি যে এই ধরনের অপসংস্কৃতি এগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে। গণ অভ্যুত্থানের পরে যদি এগুলো বন্ধ না হয় তাহলে এই গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং আপনারা যে ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেটিও আপনারা পারবেন না। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর, প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সেনাবাহিনীর কয়েকজন সদস্য সেখানে থাকতে হবে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত পুলিশ বা অন্যান্য বাহিনীকে সাধারণ জনগণও ভয় পাচ্ছে না, সেক্ষেত্রে সেনাবাহিনীকে অনেকটা ভয় পায়। এজন্য আমাদের পক্ষ থেকে দাবি হলো প্রত্যেকটা সেন্টারে অন্তত 3 জন করে হলো সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা। 18 নম্বর, ইউনো ওসিদেরকে বদলির ক্ষেত্রে তাদের বর্তমান কর্মস্থলে জেলার বদলি না করে অন্য জেলায় বদলি করা। আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ডিসি এসপি বা রদবদল হচ্ছে। এখন এগুলো আসলে কিভাবে হচ্ছে, স্বচ্ছতা কি, জবাবদিহিতা কি, আমরা আসলে কেউ জানি না। সরকার একবার বদল করছে, আপনারা দায়িত্ব পাওয়ার পরে আপনারাও আরেকবার বদল করবেন কিনা আমরা সেটি জানতে চাই। কারণ এখন সরকার যে প্রক্রিয়া বদল করছে এই প্রক্রিয়ার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে, অসততা রয়েছে। তো আপনারা যেহেতু ইতিহাসের সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান, আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যখন পুরোপুরি আপনারা প্রশাসনিক ক্ষমতা আপনারা হাতে পাবেন তখন ডিসি এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আপনারা নিরপেক্ষতা বজায় রেখে রদবদল করবেন। এটা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল। আমি সর্বশেষ বলতে চাই যে আপনারা ইতিমধ্যে আরপিও সংশোধন করেছেন, আরো আচরণবিধি তৈরি করেছেন, যে এটি যেহেতু দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয়নি সেক্ষেত্রে দলগুলোর সাথে আপনারা আবারও আলোচনা করেন, বসেন, কথা বলেন, তার ভিত্তিতে আপনারা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যান। আপনাদের সবার জন্য শুভকামনা। নির্বাচন কমিশন আমরা আশাবাদী যে আপনাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা আছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনারা আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এখনো পর্যন্ত দেখেছি আপনারা সততার সাথে কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনাদের একটি দুর্বলতা, যেটি আমি আবারও মনে করিয়ে দিতে চাই, যে একটি দলের নিবন্ধন দেওয়াকে কেন্দ্র করে, প্রতীক দেওয়াকে কেন্দ্র করে আপনাদের দুর্বলতা পুরো জাতি দেখেছে। নির্বাচনের সময় এই ধরনের আর কোনো দুর্বলতা আমরা দেখব কিনা সেটি জাতির সামনে আপনাদের কমিটমেন্ট করতে হবে। আসসালামু আলাইকুম।